ছাত্রছাত্রীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে আমরা আরেকটি উপপাদ্য শিখব। উপপাদ্য শুরুর প্রথমে তোমাদের কোণগুলোর কথা মনে রাখতে হবে। তিন ধরনের কোণের কথা আমি বলেছিলাম: একান্তর কোণ, অনুরূপ কোণ এবং বিপ্রতীপ কোণ। একান্তর কোণ নিশ্চয় মনে আছে, জেড এর মতো দেখতে, অর্থাৎ ঠিক এরকম দেখতে ভেদকের বিপরীত পাশে যে দুটি কোণ তৈরি হয়েছিল সেই দুটি কোণ হলো একান্তর কোণ। আর বিপ্রতীপ কোণ কি না, যখন দুটি রেখাংশ পরস্পরকে ছেদ করে তখন বিপরীত দিকে যে দুটি কোণ তৈরি হয় এই দুটি কোণ হলো বিপ্রতীপ কোণ। এই বিপ্রতীপ কোণের মান সমান হয়। আরেক ধরনের কোণ ছিল, এটা হচ্ছে অনুরূপ কোণ, অর্থাৎ ভেদকের একই পাশে হবে আর কিনা সমান্তরাল সরলরেখার একই দিকে হবে। অর্থাৎ দুটো যদি সমান্তরাল সরলরেখা নাও তাহলে এই ওপরের কোণ দুটো হলো অনুরূপ কোণ। এই তিনটে জিনিস সবসময় মনে রাখতে হবে। আর সর্বসমতার যে সূত্রগুলি আমি আলোচনা করেছিলাম সেগুলি অবশ্যই মনে রাখবে। অর্থাৎ সাইড সাইড সাইড, তিনটে বাহু আরেকটি ত্রিভুজের তিনটি বাহুর সাথে সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। সাইড, অ্যাঙ্গেল, সাইড অর্থাৎ দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ। একটি ত্রিভুজের দুটি বাহু অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুটি বাহু অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আরেকটি আলোচনা করেছিলাম অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, সাইড অর্থাৎ একটি ত্রিভুজের দুটি কোণ একটি বাহু অপর একটি ত্রিভুজের দুটি কোণ একটি বাহুর সাথে সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। আমরা প্রমাণে চলে আসি। কি লেখা আছে দেখে নাও। কোন একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং ত্রিভুজের বাহু দুটির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ছবি এঁকে নিই, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি একটা যে কোনো ত্রিভুজ আঁকলাম, নাম দিয়ে দিলাম ABC। এর যে কোনো একটি বাহু ধরছি AB বাহু, যার মধ্যবিন্দু হলো D। এই একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা, ধরে নিচ্ছি BC হলো দ্বিতীয় বাহু, এর সমান্তরাল সরলরেখা টানতে হবে। তাহলে D বিন্দুতে একটি সমান্তরাল সরলরেখা টানলাম BC, যা কিনা AC বাহুকে E বিন্দুতে ছেদ করেছে। সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, এটা তোমাদের প্রমাণ করতে হবে। তাহলে কি প্রমাণ করতে হবে না, এই ইকুয়ালস টু EC, এটা প্রথম প্রমাণ করতে হবে। ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ, অর্থাৎ ত্রিভুজের এই যে দুটি বাহু, এই দুটি বাহু দ্বারা এই যে এর সমান্তরাল BCর সমান্তরাল D সরলরেখাংশ, D সরলরেখাংশ কি হবে, এই যে D খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। দ্বিতীয় বাহুর অর্ধেক বলতে D ইকুয়ালস টু হাফ BC হবে। এই দুটো জিনিস আমরা প্রমাণ করব। তাহলে যে জিনিসগুলো আমি মুখে বললাম এই জিনিসগুলোই তোমাদের লিখে নিতে হবে, যেটাকে আমরা প্রদত্ত বলি, অর্থাৎ দেওয়া আছে। মনে করি ABC একটি ত্রিভুজ যার AB বাহুর মধ্যবিন্দু হলো D। কি করেছি আমি, D বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল করে টেনেছি, সমান্তরাল সরল রেখা AC বাহুকে কোন বিন্দুতে ছেদ করেছে না, E বিন্দুতে ছেদ করেছে। এবার কি প্রমাণ করতে হবে সেটা লিখে নিই। প্রমাণ করতে হবে যে, প্রামাণ্য আমরা বলি, প্রমাণ করতে হবে যে নাম্বার 1 E হলো AC এর মধ্যবিন্দু, অর্থাৎ এই ইকুয়ালস টু AC। নাম্বার 2 আমরা প্রুফ করব যে খণ্ডিতাংশ অর্থাৎ D ইকুয়ালস টু BC এর অর্ধেক হবে।
এই দুটো জিনিস আমরা প্রমাণ করব। তাহলে ঠিক আগের দিনের মতো আমরা এখানে এই ইডি কে বাঁদিকে বাড়িয়ে দিই, অর্থাৎ ইডি কে আমরা এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যাতে ইডি ইকুয়ালস টু এফডি হয়। আর কি করব না বি আর এফ যুক্ত করে দেব। তাহলে এই কথাটাই লিখে নিই, অঙ্কনে কি করলাম, এখানে ইডি কে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো বা করলাম যাতে কিনা এই ডি আর এফডি সমান হয়, ডি ইকুয়ালস টু এফডি হয়। আর কি করেছি না বি আর এফ যুক্ত করেছি, তাহলে যুক্ত করা হলো বা করলাম। এই অঙ্কন হয়ে গেল। এখানে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম দেখাতে গেলে কি কি শর্ত আছে এখানে আমরা একটু দেখে নিই কি কি জিনিস আছে। দেখো এডি বিডির সাথে ইকুয়াল, এটা আমাদের প্রদত্ত। এর প্রথমে এবি বাহুর মধ্যবিন্দু হলো ডি, এটা আমরা ধরে নিয়েছি। আর কি না অঙ্কন করেছি আমরা ডি ইকুয়াল টু এফডি, ডি ইকুয়াল টু এফডি এটা অঙ্কন করেছি। আর বিপ্রতীপ কোণ দুটি সমান, উল্টো দিকের কোণ। তাহলে দুটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ অপর একটি ত্রিভুজের দুটি বাহু অন্তর্ভুক্ত কোণের সমান, ত্রিভুজ দুটি তাহলে সর্বসম হয়ে যাবে। সর্বসম আগে প্রমাণ করে ফেলি, এটা লিখে নিই আমরা জিনিসটা। তাহলে ত্রিভুজ দুটি আমরা সর্বসম দেখাই। প্রমাণে কি করব, দুটো ত্রিভুজ নেব, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ থেকে পাই কি পাচ্ছি, এডি বিডির সাথে ইকুয়াল, কারণটা লিখে নেবে প্রদত্ত, বা লিখে দেবো এখানে ডি হলো এবি এর মধ্যবিন্দু। আর অঙ্কন করেছি ডিই ইকুয়ালস টু এফডি। তাহলে অঙ্কন করেছি যেহেতু লিখে নেব অঙ্ক নানুসারে। আর এখানে একটা কোণ দেখতে পাচ্ছি উল্টো দিকে, এডি ই অ্যাঙ্গেল ইকুয়ালস টু বিডিএফ। কি ধরনের কোণ না বিপ্রতীপ কোণ। তাহলে দুটি বাহু এবং একটি কোণ সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান দিয়ে বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম। কি সূত্র অনুযায়ী লিখে দিতে পারি আমরা, সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে বা সূত্র অনুযায়ী। ত্রিভুজ দুটি সর্বসম পেয়ে গেলাম। ত্রিভুজ দুটি সর্বসম হলে কি হয় জানি আমরা, অনুরূপ বাহুগুলি সমান হয় আর অনুরূপ কোণগুলি সমান হয়। ত্রিভুজ দুটির অনুরূপ বাহু এখানে দেখা যাক, এই বাহু আর এফবি বাহু হলো অনুরূপ বাহু। তাহলে এটা লিখে নেব আমরা, এ ইকুয়ালস টু বিএফ, এটা কিনা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হচ্ছে। আর অনুরূপ কোণ বলতে এখানে দেখো এই কোণটা স্টার দিয়ে দেখাচ্ছি, এই কোণটার সাথে সমান। তাহলে নাম দিয়ে দিই ডি ই অ্যাঙ্গেল ইকুয়ালস টু ডি বিএফ অ্যাঙ্গেল। দেখো এই দুটো কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটি রেখাংশকে অপর একটি রেখাংশ ছেদ করেছে আর এই ছেদকের বিপরীত পাশে দুটি কোণ তৈরি হয়েছে। তাহলে এটা কি ধরনের কোণ, একান্তর কোণ। তাহলে এটাই আমরা লিখব, কিন্তু এরা একান্তর কোণ। তাহলে ভেদকের বিপরীত পাশে যদি একান্তর কোণ সমান হয়, কি হয়
না, একান্তর কোণ দুটো সমান, তাহলে রেখা দুটি সমান্তরাল হবে। অতএব এখান থেকে বলবো এই প্যারালাল টু বিএফ। এই প্যারালাল টু বিএফ মানে আমি বলতে পারি সি প্যারালাল টু বিএফ, অর্থাৎ বলতে পারি সিই প্যারালাল টু বিএফ। সি প্যারালাল টু বিএফ, এই জিনিসটা পেলাম। দেখে নাও, তাহলে এই যে চতুর্ভুজটা আছে বিসি ইএফ, একটা চতুর্ভুজ আছে দেখতে পাচ্ছ এখানে, এই যে বিসিইএফ, এই যে চতুর্ভুজটা, তার কি পেয়েছি না সি প্যারালাল টু বিএফ, অর্থাৎ এই যে বিএফ আর সি প্যারালাল। আর কি না অঙ্কন করেছিলাম আমরা, মনে আছে কিনা দেখো, বিসি প্যারালাল করে ড্র করেছি ইএফ, তাহলে আমরা এটাই লিখে নিই। অতএব কি পেয়েছি এখানে আমরা, বিসি ইএফ চতুর্ভুজের মধ্যে এখন পেলাম সিই প্যারালাল টু বিএফ, আবার আগে অঙ্কন করেছি আমরা ইএফ বা এফই প্যারালাল টু বিসি। তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, বিপরীত বাহু পরস্পর সমান্তরাল যদি হয় একটা চতুর্ভুজটা কি রকম হয়, চতুর্ভুজটা একটি সামান্তরিক হয়ে যাবে। অতএব বিসিইএফ একটি সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহু যেমন সমান্তরাল, সেখান থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে সামান্তরিকের বিপরীত বাহু সমান। তাহলে সেটা কাজে লাগাও, তো বিসি ইকুয়াল টু সিএফ হয়ে যাবে। দেওয়ার পর এখানে আমরা পেয়ে যাচ্ছি বিসি ইকুয়াল টু সিএফ। আর কি প্রমাণ করতে হয়েছিল আমাদের, দেখো এখানে বিসি পেয়ে যাচ্ছি প্যারালাল টু, বিসি ইকুয়ালস টু ইএফ, আবার ইএফটাকে আমরা আগের মতো ডি প্লাস ডিএফ লিখতে পারি। আর অঙ্কন করেছিলাম ডিএফ মানে ডি প্লাস ডি হয়ে গেল 2D। তাহলে এখান থেকে বলবো ডি ইকুয়ালস টু হাফ ইন্টু বিসি। তাহলে এটা একটা প্রমাণ হলো। আর একটা ডি প্লাস ডিএফ, ডি প্লাস ডি ইকুয়ালস টু 2D, তাহলে এখানে ডি ইকুয়াল টু হাফ বিসি, এটা প্রমাণিত হলো। এটা কিন্তু 2 নম্বরটা প্রমাণ হলো। আর একটা কি প্রমাণ বাকি আছে না, এই ইকুয়াল টু ইসি দেখাতে হবে। তাহলে আমরা এখানে কি করেছি না, বিসিএফডি একটি সামান্তরিক। তাই বিসিএফডি যদি সামান্তরিক হয়, যেরকম বিপরীত বাহু সমান্তরাল আবার বিপরীত বাহু সমানও বটে, তাহলে এখানে কাজে লাগাও বিএফ ইকুয়াল টু সিই। তাহলে এখানে বলতে পারি যেহেতু সামান্তরিক, বিসিএফডি একটি সামান্তরিক, তাহলে লিখতে পারি আমরা আবার লিখতে পারি বিএফ ইকুয়াল টু সিই। দেখো আগেই লেখা আছে এই ইকুয়াল টু বিএফ, এখানে লেখা আছে এই ইকুয়াল টু বিএফ, তাহলে বিএফ ইকুয়াল টু এই, অতএব লিখতে পারি এই ইকুয়াল টু সিই। তাহলে এটাই প্রমাণ করতে চেয়েছিলাম, এই ইকুয়াল টু সি, অর্থাৎ কি হলো এসি এর মধ্যবিন্দু, ই হলো এসি এর মধ্যবিন্দু। অর্থাৎ 1 নম্বরটা প্রমাণিত হয়ে গেল, এই ইকুয়াল টু ইসি। এইভাবে আমরা উপপাদ্যটা সহজেই প্রমাণ করে ফেললাম। এরপর আমরা একটা ছোট্ট প্রয়োগে চলে আসি। এবিসি ত্রিভুজের বিএসি সমকোণ এবং অতিভুজ বিসি এর মধ্যবিন্দু হলো ডি, প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু হাফ বিসি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি এবিসি, এই কোণটা এখানে সমকোণ, যেহেতু এবিসি এটি সমকোণী ত্রিভুজ, অতিভুজ হলো বিসি, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, অতিভুজের মধ্যবিন্দুটা হলো ডি, এডি যুক্ত করা হলো। প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল টু হাফ বিসি, এটা প্রথমে আমরা লিখে নেব। এরপর অঙ্কনে চলে আসি। অঙ্কনে কি করব, ডি বিন্দু দিয়ে একটা সমান্তরাল সরলরেখা টানবো সি এর সমান্তরাল করে, যেটা কিনা এবি কে ই বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দু দিয়ে সি এ বাহুর সমান্তরাল সরল রেখা টানলাম
যা এবি কে ই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণে চলে আসো। প্রমাণে দেখো সি এটা প্যারালাল করে টেনেছি ডি এর সাথে, তাহলে সি এ প্যারালাল টু ডি, তাহলে দুটি সমান্তরাল সরলরেখা, আর এখানে এবি হলো ছেদক, এবি হলো ছেদক বা ভেদক, তাহলে ভেদকের যে একই পাশে কোণ হয় তাকে আমরা অনুরূপ কোণ বলি। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সি এ বি কোণ বা সি এ ই কোণ বলতে পারি, এটা ইকুয়ালস টু ডিই বি কোণ। ডিই বি কোণ কি ধরনের কোণ? এটা অনুরূপ কোণ, অনুরূপ কোণ, সেই জন্য সমান। আবার দেখো এই বিএসসি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেওয়া আছে, এই বিএসসি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে বিএসসি বা সিএবি যেহেতু লিখেছি, সিএবি ইকুয়ালস টু 90 ডিগ্রি, অতএব আমরা এখানে লিখতে পারি ডিইবিটাও 90 ডিগ্রি হবে, ডিইবিটাও 90 ডিগ্রি হবে। আবার আরেকটা জিনিস দেখো, এই যে ত্রিভুজটা এবিসি, আবার ত্রিভুজ এবিসি এর প্রতিভুজ হলো বিসি, তাহলে বিসি এর মধ্যবিন্দুটা দেওয়া আছে, মধ্যবিন্দু ডি, আর ডি বিন্দু দিয়ে আমরা এঁকেছি কি না সি এর প্যারালাল করে, এবং আমরা এঁকেছি কি, অঙ্কন করেছি সি এর প্যারালাল করে এঁকেছি ডিই। তাহলে কোনো একটা ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যে অন্য বাহুর সমান্তরাল করে আঁকি, তাহলে তৃতীয় বাহুকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে হলো এই ইকুয়াল টু ইবি, অর্থাৎ এবি কে ডি কি করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। এখান থেকে লিখতে পারবো ই এবি এর মধ্যবিন্দু, দ্যাট ইজ কি পেলাম, এ ইকুয়ালস টু ইবি। এখন এই দুটো ত্রিভুজ নাও, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই থেকে পাই কি পাচ্ছি, এই দুটো কোণ 90 ডিগ্রি, এটা 90 হলে উল্টো দিকের কোণটাও 90 ডিগ্রি হবেই। তাহলে এখানে এই ডি অ্যাঙ্গেল ইকুয়ালস টু বিইডি অ্যাঙ্গেল প্রত্যেকেই 90 ডিগ্রি, প্রত্যেকেই সমকোণ। আর ডি হলো সাধারণ বাহু, ডি হলো সাধারণ বাহু, এখানে ডি হলো সাধারণ বাহু, আর এই ইকুয়াল টু ইবি আমরা পেয়েছি একটু আগে, এই ইকুয়াল টু ইবি এখনই প্রমাণ করেছি, দুটি বাহু আর সমকোণ, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম, অতএব এখান থেকে আমরা পেলাম ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ বিডি। তাহলে ত্রিভুজ দুটি যদি সর্বসম হয়, এর অনুরূপ বাহুগুলি সমান হবে। তাহলে অনুরূপ বাহু কোনটা হচ্ছে এখানে, বিডি আর এডি। তাহলে এখান থেকে অতএব পেয়ে যাব আমরা কি, এডি ইকুয়ালস টু বিডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হচ্ছে। আবার দেখো বিডি ইকুয়াল টু সিডি, প্রথমে আমরা ধরে রেখেছি যে বিসি এর মধ্যবিন্দু হলো ডি, তাহলে কি হলো না, বিডি ইকুয়ালস টু সিডি যদি হয়, তাহলে বিডি কে বলতে পারি আমরা বিসির অর্ধেক, বিসির অর্ধেক। আবার এখন বিডি পেয়ে গেছি এডি, তাহলে বিডির জায়গায় এডি লিখতে পারি, এডি ইকুয়াল টু হাফ বিসি, এই প্রমাণিত হয়ে গেল। এভাবে আমরা খুব সহজেই উপপাদ্যটা প্রয়োগ করে আমরা একটা প্রয়োগ প্রমাণ করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা উপপাদ্যটার উপর ভিত্তি করে আরেকটি প্রয়োগ একটু দেখে নিই। প্রয়োগটা কি না, এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই এবং বর্ধিত বি এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে এফ ইকুয়ালস টু 1/3 এসি। তাহলে একটা ত্রিভুজ এবিসি নিলাম, এবিসি ত্রিভুজের এডি হলো মধ্যমা, তাহলে এডি যদি মধ্যমা হয়, ডি হবে বিসি এর মধ্যবিন্দু, এই এডি মধ্যমার মধ্যবিন্দু হলো ই, বর্ধিত বি এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে, এফ বিন্দুতে ছেদ করেছে।
প্রমাণ করতে হবে এফ ইকুয়াল টু 1/3 এসি। তাহলে এই কথাগুলোই তোমরা লিখে নেবে যে এবিসি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই, বর্ধিত বি এসি বাহুকে এফ বিন্দুতে ছেদ করেছে, প্রমাণ করতে হবে যে এফ ইকুয়াল টু 1/3 এসি। এবার অঙ্কনে লেখো এই ডি বিন্দু দিয়ে আমরা একটা সমান্তরাল সরলরেখা টানবো, বিএফ এর সমান্তরাল করে একটা রেখা টানবো যা এসি কে জি বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দু দিয়ে বিএফ এর সমান্তরাল করে একটি রেখাংশ টানলাম, অঙ্কন করলাম, যা এসি বাহুকে জি বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণে চলে আসে। প্রমাণে কি করবে দেখো, এই যে ত্রিভুজটা নাও এ ডি সি, এই ত্রিভুজটা নাও। ত্রিভুজ এডিসি এর দেখো, ত্রিভুজ এডিসি এর কি দেখতে পাচ্ছি না, ডি বিন্দু দিয়ে একটা সমান্তরাল আমি অঙ্কন করেছি। সমান্তরাল অঙ্কন করেছি। আচ্ছা দেখে নাও প্রমাণ। তাহলে এডিসি ত্রিভুজের এখানে দেখো বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি, আর ডি বিন্দু দিয়ে আমরা কি করেছি না বিএফ এর একটা সমান্তরাল করে সরলরেখা টেনেছি। তাহলে যদি কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অন্য বাহুর সমান্তরাল সরলরেখা করে টানি, তাহলে কি হবে, অপর বাহুটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে যেহেতু এখানে ডিটা হলো বিসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা যদি এই ত্রিভুজটা কনসিডার করি, আচ্ছা প্রমাণে চলে আসি। আচ্ছা আমরা প্রমাণে চলে আসি। এখানে ত্রিভুজ বিএফসি টা নাও। এই বিএফসি যে ত্রিভুজটা আছে, এত এর দেখো বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু হলো ডি, আর ডি দিয়ে এঁকেছি কি না ডিজি প্যারালাল টু বিএফ এঁকেছি আমরা, ডিজি প্যারালাল টু বিএফ। তাহলে একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অন্য বাহু প্যারালাল টানলে কি হবে, অপর বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে। অতএব এখানে হবে জি হবে এফসি এর মধ্যবিন্দু, অতএব জি হবে এফসি এর মধ্যবিন্দু, অর্থাৎ কি হবে না জিসি ইকুয়ালস টু এফজি। এটা প্রথম পেলাম। আবার দেখো এডিজি ত্রিভুজটা নাও, আবার ত্রিভুজ এডিজি এর, এডিজি এরও একই রকম ভাবে এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে, এডি বাহু, এডি এর মধ্যবিন্দু হলো ই, এবং এই বিএফ টা প্যারালাল টু ডিজি, তাহলে ইএফ টা প্যারালাল টু ডিজি বলতে পারি, ইএফ প্যারালাল টু ডিজি। একই রকম ভাবে কোন একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অঙ্কিত দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানেও তাহলে কি হবে, এফ হবে এজি এর মধ্যবিন্দু, অতএব এফ এজি এর মধ্যবিন্দু, অর্থাৎ মধ্যবিন্দু মানে কি এফ ইকুয়াল টু এফ জি। তাহলে তিনটে পার্ট সমান হয়ে যাচ্ছে। তাহলে কি পেয়ে যাচ্ছি, এফ ইকুয়ালস টু এফ জি ইকুয়ালস টু জিসি, অর্থাৎ এফ ইকুয়ালস টু 1/3 এসি। তিনটে পার্ট সমান, তাহলে এফটা কি হবে, 1/3 অংশ এসি এর। এইভাবে পেয়ে গেলাম আমরা। তা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো।
আর একটা ছোট্ট জিনিস বলে নিই, বলে আমরা শেষ করব, যে তিনটি বা তার বেশি সমান্তরাল সরলরেখাকে কোনো একটি ভেদক যদি সমান সমান অংশে খণ্ডিত করে, তাহলে অপর একটি ভেদক থেকেও তারা সমান সমান অংশ খণ্ডিত করবে। অর্থাৎ এই যে অংশগুলো যদি একটা ভেদক থেকে সমান সমান অংশ খণ্ডিত করে, অর্থাৎ এই তিনটে অংশ যদি ইকুয়াল হয়, তাহলে অপর কোনো ভেদক থেকেও যে তিনটে অংশ খণ্ডিত হবে সেই তিনটে অংশ সমান হবে। এটা আমরা এই যে উপপাদ্যটা আজকে শিখেছি তাকে ব্যবহার করে সহজে প্রমাণ করে ফেলতে পারবো। আমরা তিনটে সরলরেখা নিয়ে দেখি। তিনটে সমান্তরাল সরলরেখা, দুটো ছেদক আছে, কি করবে? নাম দিয়ে দেবে, ঝটপট নাম দিয়ে দিই আমরা, এ বি সি ডি ই এফ। ছেদ বিন্দুগুলোর নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর এস এল এম। এটা জয়েন করে দাও, পি আর এম জয়েন করে দিলাম। এখানে একটা নাম দিয়ে দিচ্ছি সে টি। তাহলে কিছুই না, দেখো এখানে কি সমান সমান অংশ খণ্ডিত করেছি, তাহলে পি আর ইকুয়াল টু আর এল হবে। তাহলে কি হলো? আর হলো এই পি এল এর মধ্যবিন্দু, আর এই মধ্যবিন্দু দিয়ে কি করেছি আমরা? প্যারালাল ড্র করা আছে, লাইনগুলো প্যারালাল। তাহলে এখানে হচ্ছে আর টি প্যারালাল টু এল এম। তাহলে এই দুটো থেকে আমরা কি বলতে পারবো? যে কোনো একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে অন্য বাহু যদি সমান্তরাল করে টানি, তাহলে এই বাহুটা কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে টি হয়ে যাবে পি এম এর। অর্থাৎ এখান থেকে বলবো টি হবে পি এম এর মধ্যবিন্দু। আবার উল্টো দিকে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা যদি ধরো, টি হলো এই পি এম এর মধ্যবিন্দু, আর একই রকম হবে আবার পিটি ইকুয়ালস টু টিএম, এবং এটা প্যারালাল লাইন, পি কিউ আর ডি প্যারালাল মানে টিডি প্যারালাল, পি কিউ প্যারালাল টু টিডি। তাহলে এখান থেকে আবার বলতে পারবো যে সেই একই রকম ভাবে একটি ত্রিভুজের কোন একটি বাহুর মধ্যবিন্দু দিয়ে অপর বাহুর সমান্তরাল সরলরেখা বা দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানেও আমরা একই রকম বলতে পারবো এস কিউ এম এর মধ্যবিন্দু, এস কিউ এম এর মধ্যবিন্দু। অর্থাৎ তার মানেটা কি? অর্থাৎ কিউ এস ইকুয়াল টু এস এম। তাহলে দেখো আমরা পি আর ইকুয়াল টু আর এল ধরে নিয়ে দেখালাম কিউ এস ইকুয়াল টু এস এম। তাহলে আমাদের তিনটি সরলরেখার ক্ষেত্রে আমরা প্রমাণ করে ফেললাম যে একটি ভেদক থেকে তারা সমান সমান অংশ খণ্ডিত করলে অপর ভেদক থেকেও সমান অংশ খণ্ডিত করবে। এখানে আমরা সহজে প্রমাণটা করে ফেললাম। ঠিক আছে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, বইটা ভালো করে পড়বে, নিশ্চয়ই বুঝতে পারবে।